ডিভোর্স দিতে যাওয়ার আগেই সব সত্যি সাক্ষ্যকে জানিয়ে দিল ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিল তার মায়ের সাথে কথা বলতে থাকে। তার মা তখন বলে, তুই যখন এতটাই ভালোবাসিস সাক্ষ্যবাবুকে, তাহলে তুই ডিভোর্স দিতে রাজি হয়ে গেলি কেন ঝিল? ডিভোর্সটা তো না হলেই ভালো হতো। ঝিল তখন বলে, এইভাবে কাউকে কি নিজের কাছে আটকে রাখা যায় মা? সে যদি না থাকতে চায়? তখনই মিনতি বলে, আমি যতদূর জানি তুই আমাকে যেভাবে বললি যে সাক্ষ্যবাবু তোকে ডিভোর্স দিতে চায়নি, তুই সাক্ষ্যবাবুকে কাগজটা ধরিয়েছিলিস, তারপর তুই এখন বল যে কিভাবে আমি সাক্ষ্যবাবুর দোষটা এখানে দেখব। সাক্ষ্যবাবুর এখানে কোনো দোষ নেই রে ঝিল। এখনও বলছি, সময় আছে, তুই তোর মনের কথাটা সাক্ষ্যবাবুকে জানিয়ে দে। তুই ওকে বলেছিলিস তোর নাকি ভালোবাসার মানুষ আছে। এইসব শুনলে কোন ছেলেই বা তোর সাথে থাকতে চাইবে? তুই অন্তত এটা বোঝার চেষ্টা কর। এর মধ্যেই ঝিল তখন বলে, আমি জানি না কি বলবো কি করব। তবে একটা কথা ঠিকই যে আমি ওকে মুক্তি দিতে চাই। আমার মতন মেয়ের সাথে কি আর সারাটা জীবন সে থাকতে পারবে? সম্ভব নয়। সে হয়তো চৈতি ম্যাডামের সাথেই ভালো থাকবে। আমি শুধু এটুকুই চাই সে যেন ভালো থাকে, সংসার করতে পারে সুখে শান্তিতে। আমার মতন মেয়েকে বিয়ে করে তার যে অশান্তি প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছিল, সেটা যেন আর না হয়। এর মধ্যেই মিনতি দেবী বলে, তুই যেটা করলি না সেটা অন্যায় করলি। তুই একতরফায় ব্যাপারটাকে দেখলি। এমনও তো হতে পারে সাক্ষ্যবাবু তোকে ভালোবাসে। তখন মিলি বলে, এই কথাটা মা একদম ঠিক বলেছে রে ঝিল। কেন জানি না, আমারও কিন্তু মনে হয় যে সাক্ষ্যবাবু তোকে ভালোবাসে। আর ভালোবাসাটা কি অন্যায় বলতো? ভালোবাসা তো অন্যায় না। তোরা দুজন যদি একসাথে ভালোভাবে থাকতে পারতিস, তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারতো না। কিন্তু জানি না কোথা থেকে কি যে হয়ে গেল। এর মধ্যেই ঝিল তখন ভাবে, যেভাবেই হোক না কেন ডিভোর্সটা দিয়ে মুক্তি পেতে হবে। এর মধ্যেই মিলি বলে, আজকে আমার ওই মর্কটটার সাথে দেখা হয়েছিল। তখনই ঝিল বলে, কে? সুমনদা? তখনই বলে, হ্যাঁ। দেখ কি করব বল, ওকে তো আমি ভালোবেসেই বিয়ে করে ওর সাথে সংসারটা করতে চেয়েছিলাম। কিন্তু ওর বাবা মা আর ওর আত্মীয় স্বজন যেভাবে সব কিছু বাজেভাবে ব্যবহার করলো, সব কিছু নষ্ট করে দিল, তার দায় কে নেবে? সেই জন্যই তো আমি ওই সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলাম। আমি আর ওই সংসারে কোনোভাবেই থাকতে চাই না, আর থাকতে পারবও না। কারণ আমি শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি, আর শুধুমাত্র সুমনকেই চাই। কিন্তু ওর পরিবার হয়তো আমাকে আর কোনোভাবেই মেনে নিতে পারবে না। এর মাঝখানে দেখা যায় মিনতি বলে, আমার মনে হয় তোমাদের দুজনেরই এখন কাজে ব্যস্ত হয়ে যাওয়া উচিত। তোমরা যদি কাজে ব্যস্ত হয়ে যেতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। কাজের মধ্যে থাকলে সব কিছুই ভুলে থাকা সম্ভব হয়, আর কাজের মধ্যে না থাকলে সব কিছু গণ্ডগোল পাকিয়ে যায়। তাই আমার মতে যদি তোমরা মন দিয়ে কাজটুকু করতে পারো তাহলেই তোমরা ভালো থাকতে পারবে। এর মধ্যে ঝিল ভাবে, কি করবে, কি করে সব কিছু সম্ভব। অন্যদিকে সাক্ষ্য ফোন করেছে ঝিলকে আর বলে, আজকেই তো আমাদের উকিলের কাছে যাওয়ার কথা, মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়ার কথা। তুমি কি আমার সাথে যাবে ঝিল? তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমার বাড়িতে আসতে পারি গাড়ি নিয়ে। দেখো, তুমি তো অ্যাডভোকেটকে সেরকম চেনো না। আমার মনে হয় তুমি যদি আমার গাড়িতে করে যেতে পারতে তোমার সুবিধা হতো। চাইলে তুমি তোমার বয়ফ্রেন্ডকেও নিয়ে নিতে পারো। ঝিল তখন বলে, কেন? ও কেন যাবে? আমিই যাব আপনার সাথে। আপনি কখন আসবেন বলুন, আমি রেডি হয়ে থাকবো। তখন সাক্ষ্য বলে, খুব তাড়াতাড়ি আমি চলে আসবো, চিন্তা করো না। যাই হোক, তোমার শরীর ঠিক আছে তো? অনেক বড় একটা অপারেশন হয়েছে তোমার কিন্তু এখন বিশ্রাম নেওয়া উচিত, বেশি হেডেক নেওয়া উচিত নয়। তারপর বলো, কবে বিয়ে করছো? ঝিলের প্রতিটা কথাতেই খুব কষ্ট হয়। সাক্ষ্য যেভাবে বলতে থাকে কিন্তু পুরোটাই যে মিথ্যে কথা। ঝিল তো কাউকে ভালোবাসেই না, আর যদি কাউকে ভালোবাসে সেটা সাক্ষ্য ছাড়া আর অন্য কেউ নয়। কিন্তু ঝিল সেটা আর কোনোভাবেই বলতে পারে না। ঝিল তখন ভাবে, সাক্ষ্যবাবু, আমি আপনাকে কি করে বোঝাই যে আমি আপনাকে খুব ভালোবাসি? কিন্তু আপনি যদি এটা জানতে পারেন তাহলে অনেক বেশি কষ্ট পাবেন। তাই আর আমি কোনোভাবেই কিছু বলতে চাই না। শুধু এটুকুই চাই, ভালো থাকুন আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন। এরপরেই ঝিল তো রাজি হয়ে যায়। আর অন্যদিকে সাক্ষ্যর মা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। ঝিল তখন বলে, আপনি প্রতিদিন নার্সিংহোমে যাওয়ার আগে ওই যে কাজু কিশমিশ এসব খেতেন না, মানে আমি দিতাম, ওটা খেয়েছেন তো? আপনি আপনার নিজের শরীরের যত্ন নিচ্ছেন তো? ঠিক তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ, তুমি হয়তো আরও অনেক কিছুই ভুলে গেছো,
নার্সিংহোমে যাওয়ার আগে আমি অনেক কিছুই করতাম, কিন্তু তুমি হয়তো সেটা মনে রাখোনি। যাক, মনে রাখবেই বা কেন? কারণ আমি তো তোমার কেউ নই। তোমার বয়ফ্রেন্ড আছে, তোমার ভালোবাসার মানুষ আছে, তো তুমি তাকেই ভালোবাসবে, সেটাই স্বাভাবিক। এরপরেই ফোনটা রেখে দেওয়ার আগে সাক্ষ্য বলে, তুমি তো আমাকে চাইলে না, তাই এরপর আমি ঠিক করেছি আমার পরিবার যেটা চাইবে শুধু সেটাই হবে, আমি আর নিজের মতে চলবো না, বলেই ফোনটা কেটে দেয়। এরপর ঝিল কষ্ট পায়, বুঝতে পারে সাক্ষ্য অনেক অভিমান থেকে এই কথাগুলো বলছে। কিন্তু ঝিল ভাবে, আমি কি করব? ওনার পরিবার তো আমাকে মেনে নেয়নি, উনি যদিও বা মেনে নিয়েছেন। এরপরই সাক্ষ্যর মা এসে বলে, তার মানে তোরা আজকে ফাইনাল ডিভোর্সের জন্য সইটা করতে যাবি, তাই তো? খুব ভালো বাবা, তুই খুব সিদ্ধান্তটা ভালো নিয়েছিস। দেখ, ওই রকম মেয়ের সাথে থাকা যায় না কোনোদিনও। তোর যে স্ট্যাটাস রয়েছে, তোর যে পরিবার রয়েছে, তোর সম্মান শুধুমাত্র তোরই রয়েছে, ওর কাছে কিচ্ছু নেই। থাকে একটা বস্তিতে, ওর যে কালচার সেটা কোনোদিনও আমাদের সাথে ম্যাচ করে বল? ওর মা আমাদের বাড়ি কাজ করে, তো সেটা তো বুঝতে হবে। সবার সাথে তো কুটুমের সম্পর্ক করা যায় না। চৈতি খুব ভালো মেয়ে, চৈতি সারাটা জীবন তোকে অনেক ভালো রাখবে। দেখ, আমাদের তো উচিত চৈতির বাড়িতে গিয়ে সবটা বলা। এইভাবে তো মুখে মুখে কথা বললে হয় না। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন এই ঝামেলাটা মিটে যায়, তোরা যেন দুজন সুখে শান্তিতে সংসারটুকু করতে পারিস। সাক্ষ্য বলে, আমি তো বলেছিলাম তোমাদের যা ইচ্ছা করো, আবার তুমি এ সময়ের কথা তুলছো কেন? আমার এগুলো শুনতে একদমই ভালো লাগছে না। এরপর সাক্ষ্যর মা বলে, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। কিন্তু সাক্ষ্য খেতেই চায় না। সাক্ষ্যর প্রচুর মন খারাপ, কারণ সে ঝিলকে ভালোবেসে ফেলেছিল। আর ভালোবাসার মানুষকে ডিভোর্স দেওয়া কি আর এতটাই সহজ নাকি? এরপর ঝিল রেডি হয়ে নিয়েছে। মিনতি আর মিলি ঝিলকে একটু এগিয়ে দিয়ে আসতে থাকে। তখনই বস্তিবাসীরা তাকিয়ে রয়েছে হাঁ করে, আর বলে, এ কি রে ঝিল, সকাল সকাল চললি কোথায়? কিন্তু ঝিল তার মাকে বলে, মা, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এইসব কোনো কিছুই বলার কোনো দরকার নেই। কারণ আমার মনে হয় এগুলো বলে কোনো রকমের কোনো সিম্প্যাথি পাওয়ার দরকার নেই। তখনই চলে এসেছে সাক্ষ্য। সাক্ষ্যকে দেখার পর বস্তিবাসীরা বলে, বাবা, হঠাৎ আবার জামাই চলে এসেছে, ওই বাড়িতে আবার ফিরে যাচ্ছিস নাকি ঝিল? ঝিল তখন কোনো উত্তরই দেয় না। এরপর সাক্ষ্য গাড়ির দরজাটা খুলে দেয় আর বলে, ভেতরে বসো। ঝিল বলে, আমি পেছনেও বসতে পারতাম। সাক্ষ্য তখন বলে, পেছনে বসলে আমার নিজেকে ড্রাইভার বলে মনে হবে, তাই তুমি সামনেই বসো। এরপর ঝিলকে সাক্ষ্য বলে, তোমার কি খুব তাড়াহুড়ো ছিল ডিভোর্সটা দেওয়ার? তোমার বয়ফ্রেন্ডকে তুমি খুব ভালোবাসো, তাই না? কিন্তু ঝিল বেশিক্ষণ আর মিথ্যে কথাগুলো চালাতে পারে না। এরপর সাক্ষ্য আরও অনেক কথাই জিজ্ঞেস করে। ঝিল তখন কান্নায় ভেঙে পড়ছে। ঝিল বলে, আপনি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন? সাক্ষ্য বলে, বলো না, আমারও তো শোনাটা খুব জরুরি, তাই না? সাক্ষ্যর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঝিল হিমশিম খেয়ে যায়, আর বেশিক্ষণ মিথ্যে কথা চালাতে পারে না। এরপরেই কিন্তু সত্যিটা জানতে পেরে যায় সাক্ষ্য। আর সাক্ষ্য ভাবে কিছুতেই তাহলে এই ডিভোর্সটা হবে না।